হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। জন্মাষ্টমী উপলক্ষে আমি গেছিলাম কলকাতার বুকে অবস্থিত এক টুকরো বৃন্দাবনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এই মন্দিরটা অনেকটা বৃন্দাবনের মতোই। এক ঝলক দেখলে মনে হবে যেন আমরা বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছি। তবে এটা আসল বৃন্দাবন নয়, একদম বৃন্দাবনের মন্দিরের মতোই দেখতে নব বৃন্দাবন মন্দির। উত্তর কলকাতার শ্যামবাজারের মধ্যে অবস্থিত এত সুন্দর একটা মন্দির আছে, তার খোঁজ হয়তো অনেকেই জানেন না। তো সেখানে যেতে গেলে কিভাবে যেতে হবে সেটা আপনাদেরকে বলে দিই। ওখানে যাওয়ার সব থেকে ইজিয়েস্ট রুট হচ্ছে মেট্রো করে যাওয়া। আমি গেছিলাম 30D বাসে করে, যেহেতু আমার বাড়ির থেকে 30D বাস স্ট্যান্ডটা অনেক বেশি কাছে, তাই আমি বাসে করে গিয়ে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেমেছিলাম। আপনারা যদি মেট্রো করে যান তাহলে শ্যামবাজার মেট্রোতে নামবেন। মেট্রো নাম্বার 3 যে গেটটা আছে সেই গেটটা দিয়ে বেরিয়ে আপনাদেরকে কিভাবে যেতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর বাসে করে গেলে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে আপনাদের নামতে হবে। সেটা আপনি বাই বাসে এলে যে কোনো রুট থেকে, ধর্মতলা থেকে আসতে পারেন, বা আপনাদের যদি বাসের রুট সুবিধা হয় সেখান দিয়ে আসতে পারেন। নামতে হবে আপনাদেরকে ঠিক শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। তারপর সেখান দিয়ে কীভাবে যাবেন দুটো রুটই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শ্যামবাজার পাঁচমাথার মোড়। নেতাজির স্ট্যাচুটার পাশ দিয়ে বা পিছন দিয়ে যে এই লাইফ লাইনের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে একদম সোজা, সেই সোজা রাস্তা ধরে আপনাদেরকে 5 থেকে 6 মিনিট হাঁটতে হবে। পাঁচ ছ মিনিট হাঁটার পর রাস্তাটা ক্রস করলেই দেখতে পাবেন শ্যামবাজার মেট্রোর 3 নম্বর গেট। এটা হচ্ছে 3 নম্বর গেটের বাইরের দিকটা। এখান দিয়ে বেরিয়ে বাঁদিকে, মানে রাজা মনীন্দ্রচন্দ্র কলেজের পাশ দিয়েই যে রাস্তাটা সোজা চলে গেছে একদম কলেজের গা ঘেঁষে এবং মেট্রো স্টেশনের বাঁদিকে, সেই রাস্তা ধরে সোজা 5 মিনিট মতো গেলে, ম্যাক্সিমাম 5 মিনিট লাগে হেঁটে, 5 মিনিট মতো গেলেই আপনাদের আজকের গন্তব্যস্থল চোখে পড়বে, নব বৃন্দাবন মন্দির। এই যে এসে গেছি অলরেডি। এটাই হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল, নব বৃন্দাবন মন্দির। মন্দিরটা ভীষণ সুন্দর এবং অনেক বড় জায়গা নিয়ে অবস্থিত। এটা হচ্ছে মন্দিরে ঢোকার মুখে মন্দিরের খোলা এবং বন্ধ হওয়ার সময়সূচি লেখা আছে, আর নিচের ফলকে লেখা আছে নব বৃন্দাবন। মন্দির চত্বরটা যেরকম বড় সেরকম সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত এবং সবুজ প্রাকৃতিক পরিবেশ দিয়ে ঘেরা। ভীষণ সুন্দর, মন একদম শান্ত হয়ে যায়, একদম যেন মনে হয় বৃন্দাবনে চলে এসেছি। তাই জন্যই এই মন্দিরের নাম হচ্ছে নব বৃন্দাবন মন্দির। মন্দিরের আমি যেহেতু মন্দিরে বিকেলে গেছিলাম, বিকেলের সূর্যাস্তের সময়টায় মন্দিরের চূড়াগুলিতে আলো পড়ে আরও অপূর্ব সুন্দর লাগছিল মন্দিরটা দেখতে। এইটাই হচ্ছে মূল মন্দির, অর্থাৎ শ্রী রাজরাজেশ্বর জিউয়ের গর্ভগৃহ এইখানেই রয়েছে। মূল মন্দির ছাড়াও মন্দির প্রাঙ্গণে রয়েছে দুর্গা দালান, রয়েছে বিশাল বড় নাট মন্দির এবং একটি বৃদ্ধা আবাস এবং একটি রথও রয়েছে। এই মন্দিরের অন্নকূট উৎসব হলো কলকাতার মধ্যে সবথেকে বড় অন্নকূট। অন্নকূটে এখানে বিশাল বড় আয়োজন করা হয়, প্রায় 300 থেকে 350 রকমের ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে, এবং সেই অন্নকূট উৎসব হয় দেখার মতো। প্রচুর প্রচুর মানুষ ভিড় করে এখানে অন্নকূট উৎসবের দিন। অন্নকূট উৎসব ছাড়াও এই মন্দিরে জন্মাষ্টমী, রথযাত্রা, দুর্গাপুজো, অন্নপূর্ণা পুজো, ঝুলন, এই সমস্ত কিছু উৎসব অনুষ্ঠান পালন করা হয়। এটা হচ্ছে মন্দিরের পাশে সেই নাট মন্দিরটা। নাট মন্দির খোলা থাকে না, নাট মন্দিরটা বিশেষ কোনো উৎসব অনুষ্ঠানে বা প্রয়োজন হলেই খোলা হয়। নাট মন্দিরটা বিশাল বড়, এবং আরও এগোলে মন্দির প্রাঙ্গণের আরও ভিতর দিকে ঢুকলে ওই যে দেখতে পাচ্ছেন সামনের দিকে, ওটা হচ্ছে এই মন্দিরের রথ। এই মন্দিরে রথযাত্রাও বেশ বড় করেই পালন করা হয়। এখন রথটা কালো প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয়েছে যাতে ধুলো ময়লা পড়ে নোংরা না হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের
যত বেশি প্রবেশ করছি ডান দিকে আরও প্রচুর প্রচুর গাছ রয়েছে। এটা হচ্ছে এই মন্দিরের রথ। করণী পরিবারের সদস্য শ্রী নন্দলাল করণী বৃন্দাবনে গেছিলেন একবার। বৃন্দাবনে রাধাকৃষ্ণকে দর্শন করার পর তিনি মনে মনে স্থির করেন যে তিনিও রাধাকৃষ্ণের মন্দির স্থাপিত করবেন এবং তার নিত্য সেবা করবেন। সেই মতো তিনি বৃন্দাবন থেকে ফিরে এসে প্রথমে রাসবিহারীতে নিজেদের বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপিত করেন এবং সেটা ছিল 1341 সালে, এবং পরে 1347 সালে এইখানে উত্তর কলকাতার শ্যামবাজারের বুকে নববৃন্দাবন মন্দিরটি স্থাপন করেন এবং শ্রী রাজরাজেশ্বর জিউকে এবং রাধারানীকে প্রতিষ্ঠা করেন এবং তার নিত্য পূজার ব্যবস্থা করেন। 85 বছরের পুরনো হলেও মন্দিরটির যে খুব ভালোভাবে যত্ন নেওয়া হয় সেটা মন্দির চত্বরে প্রবেশ করলেই বোঝা যায়। বর্তমানে করণী পরিবারের দ্বারা পরিচালিত একটি ট্রাস্ট রয়েছে যারা মন্দিরের দায়িত্ব পালন করছেন। মন্দির চত্বরে প্রচুর গাছ রয়েছে, সেটা আমি আপনাদেরকে আগেই বললাম। প্রচুর ফল এবং ফুলের গাছ রয়েছে যেটা মন্দির কর্তৃপক্ষই দেখাশোনা করে থাকেন। আম, কাঁঠাল, বাতাবি লেবু এবং আরও প্রচুর বিভিন্ন ফলের গাছ রয়েছে যা দেখলে একদম মন ভালো হয়ে যাবে, এবং গাছগুলোরও ভীষণ ভালো করে যত্ন নেওয়া হয়, সেটা দেখলেই বোঝা যাবে। মূল মন্দিরটি যথেষ্ট উঁচু ভিত্তিপ্রস্তর বেদির উপর নির্মিত। মন্দির দালানের সামনের দিকের অংশে 6টি মোটা মোটা গোলাকার স্তম্ভ রয়েছে। মূল মন্দির অর্থাৎ রাধাকৃষ্ণের গর্ভগৃহের একদম উল্টো দিকে রয়েছে এই মন্দিরের নাট মন্দিরের যেটি রয়েছে তার প্রবেশদ্বার, এবং এটা হচ্ছে এই মন্দিরের যে নাট মন্দিরের কথা বলছিলাম যেখানে অন্নকূট উৎসব পালিত হয়ে থাকে, সেই নাট মন্দিরটি। এটা হচ্ছে নাট মন্দিরের যে কোলাপসেবল গেটটা সেটা, এটাই হচ্ছে প্রবেশদ্বার যেটা বেশিরভাগ সময় বন্ধ থাকে। যে কোনো বিশেষ অনুষ্ঠান বা উৎসবে এই মন্দিরটির নাট মন্দিরের দরজা খোলা হয়। আর নাট মন্দিরে ঢোকার দুপাশে 2টি ফলকে লেখা আছে শ্রী শ্রী রাজরাজেশ্বর জিউ নববৃন্দাবন, এবং নিচে বেশ কিছু শ্লোক লেখা রয়েছে। এইবারে আমরা 4 ধাপ শ্বেতপাথর দ্বারা নির্মিত সিঁড়ি পেরিয়ে মন্দিরের গর্ভগৃহে মানে গর্ভগৃহের সামনে রাধাকৃষ্ণকে দর্শন করার জন্য প্রবেশ করব। এটা হচ্ছে মূল মন্দিরের ভিতরের দিকের অংশ। মূল মন্দিরের ভিতরের দিকের অংশটাও ভীষণ সুন্দর, অপূর্ব। এটা হচ্ছে মন্দিরের ছাদের অংশটা, এবং সেখান থেকে একটি ঝাড়বাতি ঝোলানো আছে। এরকম ঝাড়বাতি খুব একটা আজকাল দেখা যায় না। গর্ভগৃহের উপরের দিকে খুব সুন্দর কারুকার্য করা। গর্ভগৃহে যখন পুজো হয় তখনই কিছু কিছু সময় কোলাপসেবল গেটটা খোলা থাকে, আর বাদ বাকি বেশিরভাগ সময় বন্ধ থাকে। তো আমি যখন গেছিলাম তখনও বন্ধ ছিল, তবুও যতটা সম্ভব আমি আপনাদের সামনে গর্ভগৃহের বিগ্রহ তুলে ধরার চেষ্টা করেছি। মন্দিরের সিংহাসনটি ভীষণ সুন্দর, লোহার সিংহাসন রয়েছে, এবং সেই লোহার সিংহাসনে অধিষ্ঠান করছেন শ্রীকৃষ্ণ এবং রাধিকা। প্রথমেই বলেছিলাম জন্মাষ্টমীর দিন গেছিলাম, তাই জন্মাষ্টমী উপলক্ষে গর্ভগৃহে সিংহাসন এবং রাধিকা এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমি যখন গেছিলাম যদিও তখন সাজানোটা সম্পূর্ণ হয়নি, কিছুটা সম্পূর্ণ হয়েছিল। যতটুকু হয়েছিল আমি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।
জন্মাষ্টমীর পুজোর সময় ছিল এই মন্দিরে রাত 10টা থেকে। জন্মাষ্টমী উপলক্ষে গর্ভগৃহের সামনে দুদিকে দুটো বড় বড় ঘট বসানো হচ্ছিল, মঙ্গল ঘট। একজন ব্যক্তি সেই দুটো ঘটকে এখানে সাজিয়ে রেখে যাচ্ছিলেন। মূল গর্ভগৃহের বাপাশের অংশে রয়েছে, এটা হচ্ছে দুর্গা দালান। এখানেই প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় দুর্গাপুজো করা হয়ে থাকে। মন্দিরটি খোলা থাকে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 8:30 পর্যন্ত। তবে বিশেষ উৎসব অনুষ্ঠানে এই সময়ের হেরফের হতে পারে, যেমনটা আমি জন্মাষ্টমীতে গেছিলাম, তাই জন্য রাত 8:30টায় মন্দিরটা বন্ধ হয়নি, অনেক রাত পর্যন্ত খোলা ছিল সেদিন। আর এই মন্দিরে ভোগের ব্যবস্থা নেই, মানে নিত্য যে ভোগ প্রসাদ দেওয়ার ব্যবস্থা থাকে সেই ব্যবস্থা এই মন্দিরে নেই। তবে বিভিন্ন পূজা পার্বণে, যেমন দুর্গা পুজো বা অন্নপূর্ণা পুজো বা অন্নকূট উৎসবে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। এটা গর্ভগৃহের পিছনের দিকের অংশ, সেখানে একটি টবের মধ্যে তুলসী গাছ রয়েছে। এই মন্দিরে যে অন্নকূট উৎসব পালিত হয়ে থাকে তার কয়েকটা ছবি আমি গুগল থেকে ডাউনলোড করে আপনাদের সামনে তুলে ধরলাম। পারলে কখনো এই মন্দিরের অন্নকূট উৎসবে একবার মন্দির দর্শন করে আসবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন এবং একটি লাইক করে দেবেন। আমার পাশে থাকার জন্য এবং চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।